হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি প্রশ্নমালা 9C এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো আমার আর একটা মেন চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, সেখানেও আমার প্রচুর অঙ্ক দেওয়া আছে, প্রায় 400-র উপরে অঙ্ক দেওয়া আছে ক্লাস 11 অ্যান্ড 12-এর। চাইলে সেখান থেকেও গিয়ে তোমরা দেখতে পারো। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজ নতুন কিছু শেখা যাক। নয় দাগ কী বলছে? সংক্ষিপ্ত না, এটা হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত নয় দাগ। কী বলছে? তিনটি ধনাত্মক রাশি এ বি সি গুণোত্তর প্রগতিতে থাকলে দেখা হচ্ছে a + c গ্রেটার দ্যান 2b। ঠিক আছে, তো অ্যান্সার লিখছি। যেহেতু তিনটি ধনাত্মক রাশি এ বি সি গুণোত্তর প্রগতিভুক্ত, ওকে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? তিনটে রাশি যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় তাহলে কী করে লিখতে পারি? মিডলটার বর্গ, দ্যাট ইজ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রান্ত দুটো পদের গুণফল, দ্যাট ইজ এ ইন্টু সি, দ্যাট ইজ এসি। এটা কী করে আসে? এভাবে আসে। কারণ কি আমরা কি জানি, গুণোত্তর প্রগতির ক্ষেত্রে প্রতিটা পদের যে অনুপাত, মানে সাধারণ অনুপাত সবসময় কি সেম হয়। আমরা সাধারণ অনুপাত কী করে পাই? পরের পদ বাই আগের পদ, দ্যাট ইজ বি বাই এ, এটা একটা সাধারণ অনুপাত হবে। আবার সি বাই বি যদি করি সেটাও একটা সাধারণ অনুপাত হবে। তাহলে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে অলওয়েজ কি সাধারণ অনুপাতটা সমান হয়, তো দ্যাট ইজ এরা সমান হবে। তাহলে এরা যদি সমান হয়, দেখো এবারে কোনো গুণ করো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, দ্যাট ইজ এটা এভাবে আসছে। তো সেটা এভাবে না লিখে আমি ডাইরেক্ট লিখে দিলাম যে মিডলটার বর্গ ইকুয়াল টু প্রান্তীয় দুটো পদের গুণফল। ঠিক আছে, এবার দেখো আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে কি a + c গ্রেটার দ্যান 2b। দেখো এখন এ বি সি সবাই কি ধনাত্মক রাশি, তাই তো? ধনাত্মক রাশি মানে কি বাস্তব। এবার আমরা কি জানি, যে কোনো বাস্তব রাশির বর্গ অলওয়েজ কী হয়? হয় 0 নয় 0-র থেকে বড়, তাই তো? যে কোনো বাস্তব রাশির বর্গ হয় 0 হবে না 0-র থেকে বড় হবে। দ্যাট ইজ এখন আমি কি লিখতে পারি? নাও a - c, এ একটা ধনাত্মক রাশি, সিও একটা ধনাত্মক রাশি। তাহলে a - c সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, সেও তো একটা বাস্তব রাশি হবে। তো আমি এখানে কিন্তু পজিটিভ নেগেটিভের কথা যাচ্ছি না। a - cটা তোমার কী রাশি হবে? বাস্তব রাশি হবে। তাহলে যখনই এটা আমি যেই বর্গ করে দেবো তাহলে সেটা কী হয়ে যাবে? তখন হয় হিসেব মতো লজিক্যালি লেখার কথা কি আমার, আমরা কি জানি বাস্তব রাশির বর্গ কী হয়? হয় 0 নয় 0-র থেকে বড়, দ্যাট ইজ এভাবে আমার লেখার কথা লজিক্যালি। এ একটা ধনাত্মক রাশি, সিও একটা ধনাত্মক রাশি। তাহলে a - c কে যদি আমরা করি সেটা ভ্যালু ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, দ্যাট ইজ সেটা তো বাস্তব তো পড়বে, তাহলে বাস্তব তো হবে। আমরা কি জানি বাস্তব রাশির বর্গের ভ্যালু কত হয়? হয় 0 নয় 0-র থেকে বড়, দ্যাট ইজ লজিক্যালি আমার লেখা উচিত কি a - c এর হোল স্কোয়ার হয় 0 নয় 0-র থেকে বড়, দ্যাট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কিন্তু আমি এখানে শুধু গ্রেটার দ্যান 0 লিখলাম, কারণ কি আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলেছে সেখানে ইকুয়াল টু সাইনটা নেই। ওদের এই ইকুয়াল টু সাইনটা দেওয়া নেই, তো ওদের কোশ্চেনে একটু আলাদাভাবে বলে দিতে হতো যে তিনটি আলাদা আলাদা ধনাত্মক রাশি, তাহলে আর কোনো ডাউট থাকতো না। যদি আলাদা হয়, এ আর সি যদি আলাদা হয় তাহলে কখনো তারা কি 0 হতে পারে? a - c এর বিয়োগফল কখনো 0 হবে? হবে না তো। তাহলে সবসময় তার ভ্যালুটা তখন কী হয়ে যেত? পজিটিভ হতো, a - c এর বর্গের ভ্যালুটা। তাহলে এখানে যদি বলে দিত আলাদা ধনাত্মক রাশি বা পৃথক পৃথক ধনাত্মক রাশি, তখন পুরো লজিক্যালি বসে যেত যে a - c হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার দ্যান 0। যেহেতু এখানে কিছু বলে দেয়নি, শুধু এখানে আমাকে বলে দিয়েছে এটা প্রমাণ করো, সেজন্য আমরা এই কন্ডিশনটা নিতে পারছি না, সেজন্য আমাকে এই কন্ডিশনটা নিতে হলো। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা একটা ফর্মুলা জেনেছি ক্লাস 9 10 সব ক্লাসে আমরা জানি। কী ফর্মুলা হয়? a + b এর হোল স্কোয়ার, a + b এর হোল স্কোয়ার মাইনাস a - b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়? 4ab। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি a + b এর হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকুয়াল টু a - b এর হোল স্কোয়ার। আমরা ক্লাস 9 10 সব ক্লাসে এটা জেনেছি। তাহলে এখানে a এর জায়গায় a আছে আর b এর জায়গায় c আছে, ঠিক আছে তো? তাহলে এখন কি, তাহলে a - c এর হোল স্কোয়ার পরিবর্তে কী লিখতে পারি? a + c এর হোল স্কোয়ার মাইনাস 4ac লিখতে পারবো কি পারবো না? তো সেটাই আমি লিখছি, বা a + c এর হোল স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। জাস্ট এটার ভ্যালুটা আমি প্লাসে কনভার্ট করে নিলাম, প্লাস আর এই গুণ আকারে, এই ফর্মুলা দিয়ে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কী করতে পারি, বা a
প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 4ac ওই পাশে চলে যাচ্ছে, তাহলে কী হয়ে যাবে 4ac লিখতে পারি। বা এ প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, তাহলে এখন এ প্লাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন কী লিখতে পারি 4। এবার দেখো এসির ভ্যালু কত আছে বি স্কোয়ার না, তাহলে এসির পরিবর্তে এখন কী লিখতে পারি বি স্কোয়ার, তাই লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এখন আমি কী লিখতে পারি, বা এ প্লাস সি এর হোল স্কোয়ার গ্রেটার দেন 4b স্কোয়ারটিকে লিখতে পারি 2b এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন উভয় দিক থেকে আমি বর্গ তুলে দিচ্ছি, তাহলে কী লিখতে পারি এখান থেকে, বা এ প্লাস সি গ্রেটার দেন 2b। তো এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে আমি কী করলাম, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এসি থেকে বি স্কোয়ার কী করে পেলাম, এই যে আমরা ধরে নিচ্ছিলাম প্রথমেই ক্যালকুলেশন করে এস ইকুয়াল টু বি স্কোয়ার, কারণ এবিসি তো গুণোত্তর প্রতিভুক্ত, তো এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার অনেকে একটা কথা তোমরা বলবে যে এখানে বর্গ এখানেও বর্গ, তাহলে দুটো জিনিস তুললাম, তাহলে প্লাস মাইনাস দিলাম না, কারণ কি এসি আর বি এবিসি প্রত্যেকেই তো ধনাত্মক, তাহলে ধনাত্মক জিনিসের বর্গমূল কী হবে, ধনাত্মক কী হবে। আমরা প্লাস মাইনাস কখন দিই, যখন জিনিসটা বুঝতে পারি না যে ধনাত্মক না ঋণাত্মক, কিন্তু এখানে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি এও ধনাত্মক বিও ধনাত্মক সিও ধনাত্মক, কারণ কি কোশ্চেনে বলে দিয়েছে দ্যাট ইজ ধনাত্মক রাশির বর্গমূলও ধনাত্মক হবে, সেই জন্য শুধু এখান থেকে প্লাস টুবিটা নিয়েছি, বুঝতে পেরেছো। আর এটাও তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তো প্রমাণ হয়ে গেল। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 10 কী বলছে, তিনটি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, তাহলে আমি তিনটি অসমান ধনাত্মক রাশি ধরে নিচ্ছি এবিসি। তাহলে অ্যান্সার কীভাবে লিখছি দেখো, অ্যান্সার কী লিখব, মনে করি বা লেটও লিখতে পারি, মনে করি যদি সম্ভব হয়। ঠিক আছে, যদি সম্ভব হয় এভাবে পরীক্ষার খাতে লিখতে হবে, যদি সম্ভব হয় তিনটে সংখ্যা বা তিনটে অসমান ধনাত্মক রাশি বলেছে, তো আমি তিনটে অসমান ধনাত্মক রাশি কিন্তু হচ্ছে এবিসি, এবিসি তিনটি অসমান ধনাত্মক রাশি। ওকে, কোশ্চেনে যেরকম দেবে সেভাবে লিখবো, ধনাত্মক রাশি যারা একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর প্রগতিতে আছে। ঠিক আছে, যারা, আমি কিন্তু বলে দিইনি যে ওরা গুণোত্তর পদ্ধতিতে আছে, আমি বলেছি যদি সম্ভব হয়, মনে করছি এটা, যারা একই সঙ্গে সমান্তর এবং গুণোত্তর প্রগতিতে আছে। ক্লিয়ার, এটা আমি ধরলাম। তাহলে এবিসি কি সমান্তর প্রগতিভুক্ত, তাহলে দেখো এ বি সি সমান্তর প্রগতিভুক্ত, আবার এবিসি গুণোত্তর প্রগতিভুক্ত, তাই তো আমি বলেছি। তাহলে এবিসি যদি সমান্তর প্রগতিভুক্ত, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি বাই 2 লিখতে পারি কি পারি না। সমান্তরের মধ্যক তিনটে সংখ্যা যদি সমান্তর প্রগতি থাকে, তাহলে সমান্তরের মধ্যক মিডিলটা সমান কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস সি বাই 2 পারি কি পারি না। তাই এটা কী করে এসছে, ডাইরেক্ট ফর্মুলা এভাবে তো আসেনি, বেস আছে একটা কি, যে আমরা কি জানি সমান্তর প্রগতিভুক্ত দুটি সংখ্যার মধ্যে অলওয়েজ কি সাধারণ অন্তর যেটা বলে সেটা অলওয়েজ কি সেম হয়। তাহলে সাধারণ অন্তর মানে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে এটা একটা সাধারণ অন্তর। তাহলে আরেকটা সাধারণ অন্তর কি তো হতে পারে, তাহলে দ্বিতীয় পদ মানে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, একটা সাধারণ অন্তর দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তারপরে একটা সাধারণ অন্তর কী হতে পারে, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তার মানে কি পরের পদ থেকে আগের পদটা অলওয়েজ বিয়োগ দিতে হবে। তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ, তাহলে সি মাইনাস বি, এটাও একটা সাধারণ অন্তর। তাহলে যেহেতু এটা সমান্তর প্রগতিভুক্ত, তাহলে অলওয়েজ সাধারণ অন্তরটা কী হবে, সমান হবে, দ্যাট ইজ এটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে দেখো মাইনাস বিটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে 2b ইকুয়াল টু মাইনাস এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এ প্লাস সি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি বাই 2 লিখতে পারি কি পারি না। তো এইভাবে এসছে ডাইরেক্ট, তো আমি সেটা আমি ডাইরেক্ট বলে দিলাম যে বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। তাহলে যদি এবিসি সমান্তর প্রগতিভুক্ত হয় তখন বি ইজ ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস সি বাই 2। আর যদি তোমার আবার তো বলেছে তো এবিসি গুণোত্তর প্রগতিভুক্ত বলেছে, আমি তো ধরছি তো এবিসি সমান্তর প্রগতিভুক্ত আবার এবিসি গুণোত্তর প্রগতিভুক্ত। যদি সমান্তর প্রগতিভুক্ত হয় তখন লিখতে পারি বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, আর যদি গুণোত্তর প্রগতিভুক্ত হয় তখন আমরা কি লিখতে পারি,
মিডলটার বর্গ ইজ ইকুয়াল টু প্রান্তের দুটো পদের গুণফল। একটু আগে আমি দেখলাম কী করে এসছে, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি লিখতে পারি কি পারি না। এবার দেখো ক্যালকুলেশন কীভাবে এগোচ্ছে দেখো। তাহলে এখন কি লিখতে পারি, অতএব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি লিখতে পারি কি পারি না। এই যে পেলাম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, কারণ এবিসি গুণোত্তর প্রগতিতেও আছে সমান্তর প্রগতিতেও আছে, তাহলে গুণোত্তর প্রগতিভুক্ত যদি হয় তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি তাই লিখলাম। এখন বি এর ভ্যালু আমরা পেয়েছি না, এই যে বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি বাই টু, তাহলে এখন বি এর পরিবর্তে কত লিখে দেবো, এ প্লাস সি বাই টু। লিখতে পারবো কি পারবো না, লিখতে পারবো, তাহলে লিখে দিলাম। বি এর জায়গায় কত লিখবো, এ প্লাস সি বাই টু, স্কোয়ার আছে না মাথায়, তাহলে স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে কি লিখবো, এসি লিখতে পারলাম। এবার দেখো কী লিখছি, বাহ, এখান থেকে এখন কী লিখবো, এ প্লাস সি এর হোল স্কোয়ার বাই ফোর ইজ ইকুয়াল টু এসি লিখতে পারি। আর কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে। এখান থেকে কী লিখতে পারি, এ প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার কত হবে, স্কোয়ার বুঝতে পারছো তো, ফোর এসি, কোনাকুনি গুণ করে দিলাম, ঠিক আছে। বা কী লিখতে পারি, এখান থেকে ফোর এসিটাকে এ পাশে নিয়ে এসো, তাহলে কী লিখতে পারি, এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো। মনে আছে এই যে ফোর এ বির ফর্মুলা, কী ফর্মুলা ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি, মনে আছে তো তোমাদের, এর আগের অঙ্কেও বলেছিল। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার, ফোর এ বিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস ফোর এ বি ইকুয়াল টু কী লিখতে পারি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। তো এখানেও সেম জিনিস, এখানে এর জায়গায় এ আছে আর বি এর জায়গায় সি আছে, তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কী লিখতে পারি, এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তাই লিখে দিলাম এ মাইনাস সি এর হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে কত, জিরো। দ্যাট ইজ কি, এবার উভয় দিকে বর্গমূল করো, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু তাহলে কি, জিরো। দ্যাট ইজ আমরা এখান থেকে কী পাচ্ছি, এ ইকুয়াল টু সি। তাহলে ওরা কোশ্চেনে বলেছিল কি অসমান হতে হবে, কিন্তু আমি তো লাস্ট অফ অল ওভাবে ধরে দেখছি ওরা তো সমান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এরকম সম্ভব নয়, দ্যাট ইজ ইয়ার সম্ভব নয়। তাহলে এ বিসি অলওয়েজ কি অসমান, কারণ কি ওরা তো কোশ্চেনে বলেই দিয়েছে যে এ বিসি অসমান, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখছি যদি তিনটে সংখ্যা একই সঙ্গে ধনাত্মক আর গুণাত্মক প্রগতিতে যদি থাকতে হয় তাদেরকে সমান হতে হবে, ঠিক আছে। কিন্তু ওরা কোশ্চেনে বলছে তাদেরকে অসমান, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ আমি প্রমাণ করে দিলাম তারা সমান হবে। দ্যাট ইজ কী লিখবো, ইহা সম্ভব নয়, ইহা সম্ভব নয়। কারণ কি, এ বি সি অসমান, কারণ এ বি সি অসমান। তাহলে অতএব এবার নিচে অ্যান্সার কি লিখে দেবো, অতএব একই সঙ্গে তিনটি অসমান ধনাত্মক বাস্তব রাশি একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারে না। তো অ্যান্সারটা আমি লিখে দিয়ে নেক্সট অঙ্কটা লিখে নিয়ে আবার আমি আসছি। অতএব আমরা কি বলতে পারবো, তিনটি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সমান্তর ও গুণোত্তর পদ্ধতিতে থাকতে পারে না, ঠিক আছে। এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক শুরু হচ্ছে। কী বলছে, কোনো গুণোত্তর শ্রেণীর সাধারণ অনুপাত 3, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান, তাহলে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এটা একটা কোশ্চেন, লাস্টে কী বলেছে, n সমান 6 হলে দেখাও যে সমষ্টি হয় 364, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আগে n সংখ্যক পদের যোগফল বার করবো, তারপরে সেখানে n ইকুয়াল টু 6 পুট করলে দেখাতে হবে যে সেটার ভ্যালু 364 হচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন গুণোত্তর প্রগতি নিয়ে কথা বলি, তাহলে আমার গুণোত্তর প্রগতি নিয়ে কথা বলতে গেলে কী দরকার, দুটো জিনিস, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সাধারণ অনুপাত। তো প্রথম পদের কথা তো এরা বলেনি, কিন্তু সাধারণ অনুপাতের কথা ওরা বলেছে। দ্যাট ইজ আমি কী করবো, প্রথম পদটা ধরে নেবো, ঠিক আছে। তো অ্যান্সার, ঠিক আছে, লেট গুণোত্তর প্রগতিটির প্রথম পদ এ, গুণোত্তর শ্রেণীতে লিখছি, আচ্ছা গুণোত্তর প্রথম পদ লিখবে, ঠিক আছে। প্রশ্ন অনুসারে প্রগতিটি সাধারণ অনুপাত 3, প্রশ্ন অনুসারে প্রগতিটির সাধারণ অনুপাত 3, প্রগতিটির সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। তো এবার দেখো কোনো গুণোত্তর প্রগতির n তম পদের ফর্মুলা কী হয়, তাছাড়া তোমরা এভাবেও করতে পারো, n তম পদের ফর্মুলা তোমাকে যেতে হবে না, ঠিক আছে। তো তোমরা এমনি যাও, তাহলে গুণোত্তর শ্রেণীটা কীরকম হবে, প্রথম পদ যদি এ হয়, অতএব গুণোত্তর শ্রেণীটি হয়
তাহলে গুণোত্তর শ্রেণীটা কেমন হবে? তাহলে প্রথম পদ কত হবে? এ। তাহলে তার পরের পদটা কত হবে? 3a, 3 গুণ করে যাবে। তাহলে তার পরের পদটা কত হবে? আবার 3 গুণ করে দেবো। হবে কি হবে না? কত পাবো? 9a পাবো কি পাবো না? 9a, কমা এরকম করতে করতে এগিয়ে যাবে। দেখো আমরা তো গুণোত্তর পদ্ধতি তো এভাবেই পাই, প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদটা কী করে পাই? প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত, তাহলে তৃতীয় পদ কী করে পাই? দ্বিতীয় পদ ইন্টু সাধারণ অনুপাত, এরকম করতে করতে এগিয়ে যাচ্ছে। 3 গুণ করতে করতে তাহলে চতুর্থ পদ তাহলে কী হবে? 9a ইন্টু 3, তাহলে পঞ্চম পদ কী হবে? চতুর্থ পদ ইন্টু 3, এরকম করতে করতে তো গুণোত্তর শ্রেণীটা বা প্রগতিটা এগিয়ে যাবে। তাহলে কি প্রথম পদে, তাহলে দ্বিতীয় পদ কী হবে? প্রথম পদের সাথে 3 গুণ করো, 3a, তাহলে তৃতীয় পদ কী হবে? তৃতীয় পদের সাথে তুমি দ্বিতীয় পদের সাথে 3 গুণ করো, তাহলে তৃতীয় পদ পেয়ে যাবে। এভাবেও বের করতে পারো। তাছাড়া এই যে আরেকটা ফর্মুলা আছে না গুণোত্তর প্রগতির, n-তম পদ, n-তম পদ tn সমান কি লিখতে পারি? n-তম পদ যদি tn হয় তাহলে সেটাকে কি লিখতে পারি? a ইন্টু r টু দি পাওয়ার n-1, a মানে প্রথম পদ, r মানে কি সাধারণ অনুপাত, আর n মানে কি যততম পদের কথা তুমি বলছো। এই পদ্ধতি অনুযায়ী তুমি যে যে পদ তোমার দরকার সেই পদগুলোকে বের করে নিতে পারো। তাছাড়াও তুমি গুণোত্তর শ্রেণীটাও বের করে নিতে পারো। কারণ কি, যেহেতু আমি দেখলাম এখানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় পদের কথা বলছে, সেই জন্য আমি গুণোত্তর শ্রেণীটা লিখলাম। যদি বলতো 15তম পদ, 20তম পদ, তখন আমি এই পদ্ধতি অনুযায়ী 15তম আর 20তম পদটা বের করে নিতে আলাদাভাবে। কিন্তু যেহেতু দেখলাম প্রথম দ্বিতীয় তৃতীয় পদের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ করেছে, সেজন্য আমি জাস্ট শ্রেণীটা এভাবে লিখে নিলাম। যদি বড় বড় পদ দিত, যদি 20তম পদ, তখন আমি এই পদ্ধতি অনুযায়ী আমি পদটা বের করে নিতাম। ঠিক আছে? তাহলে এবার কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রশ্নানুসারে, আচ্ছা প্রশ্নানুসারে লিখে নিচ্ছি। ঠিক আছে? প্রশ্নানুসারে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি, প্রথম ও কত? তৃতীয়, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি ইজ ইকুয়াল টু প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি। বলেছে না? এই যে দেখো, প্রথম ও তৃতীয় পদের সমষ্টি প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টির সমান, তাই লিখছে। প্রশ্ন অনুসারে প্রথম ও তৃতীয় পদের সমষ্টি ইজ ইকুয়াল টু প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি, প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি। লিখলাম, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করতে হবে। ঠিক আছে? তো তাহলে তোমার প্রথম পদ কত আছে? বাহ, তাহলে তোমার প্রথম পদ কত? এ প্লাস তৃতীয় পদ, তোমার তৃতীয় পদ কত? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ কত? 9a, তাহলে 9a ইজ ইকুয়াল টু প্রথম ও দ্বিতীয় পদের বর্গের সমষ্টি। তাহলে প্রথম পদের বর্গ কত? প্রথম পদ এ ছিল, তার বর্গ তাহলে a স্কোয়ার, প্লাস দ্বিতীয় পদ তোমার কত ছিল? 3a, তাহলে 3a লিখলাম, তার বর্গ, তাহলে বর্গ করে তাদের সমষ্টির সমান। তো জাস্ট এখান থেকে আমি ভ্যালু কার বার করবো? এর ভ্যালুটা আমি বার করবো। ঠিক আছে? তো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বা 9a প্লাস a, তাহলে কত হবে? 10a ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 9a স্কোয়ার, 3a হোল স্কোয়ার মানে কি 9a স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 9a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে 10a স্কোয়ারটাকে প্রথমে লিখছি ইকুয়াল টু 10a। লিখতে পারবো কি পারবো না? এখান থেকে আমি কি লিখতে পারি? তাহলে এ উঠে যাবে। কারণ কি, গুণোত্তর প্রগতির প্রথম পদ কখনো কি 0 হতে পারে? 0 হতে পারে না। দ্যাট ইজ যেহেতু এ নট ইকুয়াল টু 0, তাহলে এ নট ইকুয়াল টু 0 হওয়া মানে কি, প্রত্যেকটা পদকে আমি এ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে এ দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে এই একটা এ কেটে যাবে, আর এখান থেকে এ দিয়ে কেটে দিলে এই এ কেটে যাবে। দ্যাট ইজ ওভারঅল কি বলে, সেম সেম জিনিস আছে, তুলে দাও। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ইজ ইকুয়াল টু 1। কারণ কি, এই 10 আর 10 উঠে গেল, আর এ স্কোয়ার এখান থেকে একটা এ উঠে গেল, আর এখান থেকে একটা এ উঠে গেল, তাহলে এখানে 1 পড়ে থাকবে, আর এই পাশে শুধু এ পড়ে থাকবে। দ্যাট ইজ এখান থেকে আমরা কি লিখতে পারলাম? এ ইকুয়াল টু 1। ঠিক আছে? তো এবার আমার তো গুণোত্তর পদ্ধতির আর তো বলে দিয়েছিল, মানে সাধারণ অনুপাত তো বলে দিয়েছিল 3। তাহলে এবার আমি গুণোত্তর পদ্ধতির n সংখ্যক পদের যোগফল বার করতে পারবো। তো চলো, এই যে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যে n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, তো এবার আমরা n সংখ্যক পদের যোগফল নির্ণয় করছি। ঠিক আছে? তো এবার আমাকে গুণোত্তর পদ্ধতির n সংখ্যক পদের যোগফল বার করতে হবে। এবার আমি বেসিক কনসেপ্টে মানে পার্ট 1 আমি বলেছিলাম যে গুণোত্তর পদ্ধতির n সংখ্যক পদের যোগফল বের করার দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, যেখানে a হলো প্রথম পদ আর r হলো কি সাধারণ পদ, কিন্তু r এর ভ্যালু কার মধ্যে থাকবে? -1 থেকে 1 এর মধ্যে। দ্যাট ইজ r এর ভ্যালু প্রকৃত ভগ্নাংশ হবে। আরেকটা ফর্মুলা কি আছে? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1,
যখন আর এর ভ্যালু 1-এর থেকে বড় কিংবা -1-এর থেকে ছোট। তো এখানে আর এর ভ্যালু কত, মানে সাধারণ অনুপাতের ভ্যালু কত 3, দ্যাট ইজ আর এর ভ্যালু তাহলে 1-এর থেকে বড়, দ্যাট ইজ আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেল কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, কারণ আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে আমরা এই দুটো ফর্মুলার মধ্যে থেকে কোন ফর্মুলাটা নেবো। ঠিক আছে, তাহলে অতএব গুণোত্তর পদের n সংখ্যক পদের যোগফল সমান সমান a ইন্টু, তাহলে a মানে কি এখানে প্রথম পদ, তাহলে আমাদের প্রথম পদ কত বেরিয়েছে 1 বেরিয়েছে না, একটু আগে তো দেখালাম এই যে a মানে 1 বেরিয়েছে, তাহলে a ইন্টু r টু দি বার n, আর আমাদের কত দিয়েছে কোশ্চেনে বলে দিয়েছিল 3 না, তাহলে 3 টু দি বার n হবে কি হবে না, আশা করি তোমরা বুঝতে পারছো, 3 টু দি বার n -1 বাই r -1, আর এর ভ্যালু কত 3 -1, তাহলে এটাই হবে তোমার কি n সংখ্যক পদের যোগফল এই ফর্মুলা অনুযায়ী। তাহলে ওভারঅল কত পাচ্ছি 1/2 ইন্টু 3 -1 কত 1/2 ইন্টু 3 টু দি বার n -1, তাহলে এটি হবে গুণোত্তর পদ্ধতির n সংখ্যক পদের যোগফল। ঠিক আছে, তো এবার আরেকটা কোশ্চেন বলেছে কি n = 6 হলে দেখা যায় সমষ্টি হয় 364। তাহলে এখন দেখো যদি n = 6 হতো তখন কি হতো, তখন সমষ্টি হতো, তাহলে এখানে n এর জায়গায় জাস্ট 6 পুট করে দেবো, n এর ভ্যালুটা আমাকে বলে দিয়েছে, তাহলে n এর জায়গায় 6 পুট করে দাও, তাহলে কত পাবো 1/2 ইন্টু 3 টু দি বার, তাহলে এখানে n এর জায়গায় তাহলে 6 পুট করে দাও 1/2 ইন্টু 3 টু দি বার 6 -1, দ্যাট ইজ 1/2 ইন্টু 3 টু দি বার 6 কত হয় 729 -1, দ্যাট ইজ ওভারঅল কত পাচ্ছি 728/2, দ্যাট ইজ 364। তো এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল যে n এর ভ্যালু 6 হলে সমষ্টি হবে 364, তাহলে প্রমাণিত। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো, লাইক করো, শেয়ার করো। তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ।